নগরীর জলাবদ্ধতা দূর করতে একসাথে কাজ করবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর আর দক্ষিণে মেয়র আনিসুল হক এবং সাইদ খোকন। শনিবার নগর ভবনে বুয়েটের বিশেষজ্ঞদের সাথে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। সভায় নগরীর জলাবদ্ধতা সহ নানা সমস্যার সমাধানে বিশেষজ্ঞরা তাদের মতামত তুলে ধরেন। নগর ভবনে এই বৈঠকটি চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পাম্পিং কনস্ট্রাকশন যেগুলি কথা বললাম সেগুলি সীমিত আকারে লাগবে। সেটা আজকে ডিসিশন নেব না, আমরা পরবর্তীতে সবাই মিলে ডিসকাশন করব। তাহলে এটাও আমরা মোটামুটি আলোচনা হয়েছে, আমি এই পয়েন্টগুলি যাব না। আর যে পয়েন্টগুলি ছিল এগুলি আমরা আমার সভাকে যেটা বললাম সেগুলি সবই ডিসকাসড হয়েছে, আমি এগুলিও বলবো না, সবই স্ক্রিপ্ট করে যাচ্ছি, সবই চলে যাব, এগুলি দরকার নেই। ঠিক আছে, সারাউন্ডিং রিভার্স, হ্যাঁ ওয়াটার লেভেলে যে রিভারের আমাদের শ্রদ্ধেয় স্যার বললেন যে সমস্ত ক্যানেলের পানি আমরা রিভারে যদি ফেলতে পারি, হ্যাঁ উই আর কি বলে ব্লেসড বাই 4 রিভার্স সারাউন্ডেড, পানিতে ফেললাম, রিভার যদি সেই পানি অ্যাকসেপ্ট করার না যোগ্যতা থাকে তাহলে কি আমরা এবার রিভার কি করবো, রিভারকে চ্যানেলাইজ করবো, সেটাকে কি করবো? সো রিভার তাও আমাদেরকে ম্যানেজ করতে হবে, ইট শুড বি অলওয়েজ স্ক্যাপেড যা করবো, কারণ রিভারও আমরা দেখছি যে সেটাও শিকার হয়ে গেছে আমাদের ল্যান্ড গ্র্যাবিং এর এবং বিভিন্ন নদীর অবস্থা খালের চেতে কম না, খারাপ না। তো সো আমরা শেষে রিভার থেকে আমাদের শেষে কি সমুদ্রে যেতে হবে কিনা ভবিষ্যতে বলে দিবে। প্রবলেম ফেসড, আমরা যেসব প্রবলেম ফেস করছি আমি মনে হয় সবচেয়ে কম দেখাচ্ছি, সবাই সব দেখিয়ে ফেলেছেন। শুধু একটা ব্লেসিং এর কথা বলি, আমার মনে হয় দিস ইজ দ্য ব্লেসিং অফ ওয়াটার লগিং, সেটাও আমার কোনো একটা পত্রিকা থেকে ধার করা, বাট এটার জন্য আমরা পুলকিত হব না। প্রেজেন্ট ড্রেনেজ ইনফ্রাস্ট্রাকচার সেটাও আমাদের সবাই বলে ফেলেছেন, আমরা অবশ্যই। দর্শক, রাজধানী জলাবদ্ধতা নিয়ে নগর ভবনে একটি বৈঠক চলছে এবং আমরা এতক্ষণ সেখানে ছিলাম। চলছে সংবাদ সংযোগ, জানতে চাই আপনার কথা, যোগ দিন ৭১ ফেসবুকে, সংবাদে থাকুন ৭১-এ। আরেকবার স্বাগত গোলটেবিলে। সংবাদ সংযোগের পর আমরা ফিরে এলাম আলোচনায়। মামুন রশিদ, একটু অন্যদিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জিএসপি নিয়ে তো আমরা আলোচনা করছি, কিন্তু আমরা যদি ব্যবসা বাণিজ্য অর্থনীতির দিকে তাকায় আমরা কিছু ইনকনসিস্টেন্সি দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও কিন্তু বাংলাদেশে কমানো হলো না। বিপিসি নামক একটি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের লস কাভারেজের জন্য একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের লোকসান কমাতে বাংলাদেশের মানুষকে এই অতিরিক্ত ব্যয়টা করতে হলো। সরকার বাংলাদেশের সাধারণ মানুষের কাছে টাকা নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতিকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করলো এবং এই যেমন সিনারিও, তেলের দাম করছে, উৎপাদন খরচ কমছে, তারপরে বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আপনি কিভাবে দেখবেন? ধন্যবাদ। আমি এই পর্যায়ে মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমার বৈঠক করার সুযোগ হয়েছে এবং তখন উনি যখন বলেছিলেন যে বিপিসির লসটা কমানো, ব্যালেন্স শিটটাকে ঠিক করা আমার এখন প্রধান লক্ষ্য, একটি মিটিং এ আমি সদ্য আহসান মনসুর সাহেবকে দেখেছি, উনি বলেছিলেন যে আমি এটা ঠিক করে ফেলতে চাই। সাথে সাথে আমরাই বলেছিলাম এনইসির কক্ষেই যে স্যার এই সুযোগে বিপিসি যাতে আর লস না দেয় এবং বিপিসি মানেই আমরা লস মেনে নিব, এইটার একটা যদি ব্যবস্থা করতে পারেন। এবং সেইখানে আমরা কিছু প্রস্তাবনাও তুলে ধরেছিলাম স্পেসিফিক বিপিসি কেন্দ্রিক, সিএফও, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সিএফও নিয়োগ দেওয়া, আন্তর্জাতিক অডিট ফার্মকে নিয়ে আসা, যেটা পরবর্তীকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাকে বলেছে মাননীয় অর্থমন্ত্রীকে। তখন আমরা ওনার প্রতি কিন্তু বেশ সিম্পেথেটিক ছিলাম, এখনো আছি, ব্যক্তিগতভাবে অবশ্যই আছি। কিন্তু এতদিন পরে আমাদের তেলের দামটা কমছে না এবং আমরা বসে আছি বিপিসি লাভজনক হবে, বিপিসি কিন্তু লস দিচ্ছে, বিপিসি কিন্তু বেশি দামে ডলার কিনছে বিভিন্ন ব্যাংক থেকে, বিপিসি দেরি করে তেলের এলসি খুলতে হচ্ছে তাকে, সে কুয়েত পেট্রোলিয়ামকে বাগে আনতে পারছে না, এসও সিঙ্গাপুরকে বাগে আনতে পারছে না, ফিলিপিন্স স্টেট ওয়েল কর্পোরেশনকে বাগে আনতে পারছে না, তার চুক্তি পেট্রোনাসের সাথে আধুনিকায়িত হচ্ছে না। তো এগুলো আমরা কিন্তু মেনে নিচ্ছি। আমরা দেখতে চাই যে আমরা যে সহ্য করলাম এতদিন, ঠিক আছে আমরা সহ্য করলাম, আবার আলোচনা শোনা যাচ্ছে যে বিপিসির প্রফিট করতে হবে, সরকারকে একটু টাকা যদি আয় হয় সরকারের, তাহলে যে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির বিষয় আছে, প্রায় 16,000 কোটি টাকা থেকে 20,000 কোটি টাকা লাগবে, সেইটাও একটা ব্যালেন্স শিট ম্যানেজমেন্টের কাজে লাগবে, ওইটা আরেকটি বিষয়। এখন আমরা মনে করছি
বিপিসির বিষয় আছে, তেলের দামের বিষয় আছে, আরেকটি বিষয় আমরা থমকে গিয়েছি, গ্যাসের বিষয়টি অনেকদিন যাবত আলোচনা হচ্ছে, গ্যাসের প্রচুর সংকট। আমরা বারবার মাননীয় অর্থমন্ত্রীকে বলেছি যে আপনারা সিএনজি দিলেন, সিএনজি চালিত বিষয়, তারপরে গৃহস্থালিতে গ্যাস দিচ্ছেন আপনারা, সেইটা যদি আপনারা বন্ধ করে দেন আমাদের এলপিজি এবং শিল্পটা উঠে দাঁড়াতে পারে, সেখানে অনেক বিনিয়োগ হবে, সেখানে অনেক নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। আপনারা নতুন গৃহস্থালির আর কানেকশন দিবেন না গ্যাসের, ওই গ্যাসটাকে টোটালি ডাইভার্ট করেন ইন্ডাস্ট্রিয়াল জোনে। আমরা কিন্তু লিখিতভাবে বলেছি, আমি নিজে জানি, আমাকে এটা প্রস্তাব দিতে বলা হয়েছিল, আমি লিখিতভাবে মাননীয় অর্থমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি প্রস্তাবনাটা, যে আপনারা এই সিএনজির প্রাইসিং, এটা একটা অ্যাবনর্মাল প্রাইসিং। একটা জায়গায় আমি ডিজেল চালিত গাড়ি আর পেট্রোল চালিত গাড়ি আর সিএনজি চালিত গাড়ি, কাকে আমি বেনিফিটটা দিচ্ছি, কেন বেনিফিটটা দিচ্ছি, তার থেকে আমি ওরে সাবসিডি দেই। এটা মিসেস মতিয়া চৌধুরী সুন্দর একটা ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছেন, বেশ কিছুটা এগিয়েছেন, টার্গেট মার্কেটের কাছে সাবসিডি পৌঁছে দেওয়া, পাবলিক ট্রান্সপোর্টে থাকা উচিত, প্রাইভেট ট্রান্সপোর্টে না। তারপরে বলি, এটা গেল। এখন আমরা কি দেখলাম, বিদ্যুৎ, আপনি দেখেন এইচএফও ভিত্তিক বিদ্যুৎ বলে রেন্টাল পাওয়ারের জন্য আমরা কি করলাম, প্রাইসিং কোথায় নিয়ে যাচ্ছি, তাই না? আমরা তাদেরকে সুযোগ দিয়েছি, তাদেরকে ভর্তুকি দিয়েছি আমরা পিডিবির পক্ষ থেকে। এরপরেও এখন তারা একটা ভালো অবস্থানে এসেছেন বিদ্যুৎ উৎপাদনকারীরা, তাদের তো পাওয়ার পারচেজ কন্ট্রাক্ট করে ফেলেছেন পিডিবির সাথে, এখন তারা বিক্রি করছেন 6 টাকায়, এখন তাদের কিন্তু উৎপাদন খরচ হবে 3 টাকা, এখন তারা প্রফিটও বুক করছেন। বিজনেস ইজ অল অ্যাবাউট দিস, সবসময় প্রফিট হবে না। এই সময় এসে বিদ্যুতের দামটা কেন বাড়ানো হলো, এবং ইঙ্গিত দিচ্ছেন আবার বাড়ানো হবে। এই যে জিনিসগুলো আমার মনে হয় কি, ওই এত স্লো গভর্নমেন্ট, ওই যে সঞ্চয়পত্র ইন্টারেস্ট রেটের সময় আমরা দেখেছিলাম, এত দেরিতে গিয়ে কগনিজেন্সে নিয়েছে আইএমএফ এর পরামর্শটা, যখন কগনিজেন্সে নিল সাথে সাথে কিন্তু আবার ইন্টারেস্ট রেট ফল করা শুরু করলো, ইন্টারন্যাশনাল মার্কেটে সবকিছু ঠিক হয়ে গেল, তখন এই যে এখনই বাড়ালাম দাম কিভাবে কমাই, এই সুযোগে কিন্তু আবার ব্যবসায়ীরা, উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হলো। আমার মনে হয় এই কারণে এটা থেকে যদি আমরা মুক্তি চাই, আমরা একটা বিষয় হচ্ছে যে এই যে গ্যাস, আমাদের শিল্প কলকারখানা প্রায়োরিটি পাওয়া উচিত গ্যাসের ক্ষেত্রে। এবং আমি এখানে আলোচনায় বলেছি আগে যে চট্টগ্রামে কেয়ান এনার্জি নিজে স্টাডি করিয়েছে যে যদি আন্তর্জাতিক বাজার মূল্যে গ্যাস আনা হয় আমাদের উদ্যোক্তারা কিনতে রাজি কিনা। চট্টগ্রামের সহস্রাধিক উদ্যোক্তা বলেছেন, যারা ওই ফৌজদারহাট, ওই বারবকুণ্ড, সীতাকুণ্ড বেল্টের ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন, সহস্রাধিক এই উদ্যোক্তা বলেছেন আমরা আন্তর্জাতিকভাবে গ্যাস কিনে আমরা কম্পিটিটিভ থাকবো। আমরা অঙ্ক করেছি এবং এটা কেয়ান এনার্জির লিখিত রিপোর্ট স্টাডি। তারপরে কি হলো, আমরা কিছুতে পেলাম না। আমরা এখনো সরকার ভোটের জন্য হোক, যে কোনো কারণে হোক, তারা গৃহস্থালিতে কানেকশন দিচ্ছেন, সিএনজিতে কানেকশন দিচ্ছেন, হাজার হাজার পেন্ডিং। আমরা একদিকে মামুন ভাই বলছি, এবারও যখন দাম বাড়ানো হলো তখন বলা হলো যে আর আপনারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করুন, এদিকে উত্তরাঞ্চলে মাটির নিচ দিয়ে আবার পাইপলাইন গ্যাস দেওয়া হচ্ছে। অদ্ভুত। ও তো ভোটের কারণে। এই পর্যায়ে একটু শেষ করতে চাই যে এটা তো রয়েছে বিদ্যুৎ, গ্যাস, তারপরে দেখেন ইন্টারেস্ট রেটের কথা উনি বলেছেন। এখন তো আমরা সবচেয়ে বেশি হেরে যাচ্ছি। আমাদের তো আসলে এই যে আপনারা বলছেন 3.35% এক্সপোর্ট বেড়েছে, না তো, আমার 25% ডিভেলপ করেছে ইউরোপ। ইউরোপিয়ান ইউনিয়ন আমার লার্জেস্ট ট্রেড পার্টনার আমার। তো আপনার 15-25 যোগ করেন, 3.35 যোগ করেন, কারণ আমার তো হচ্ছে ডলার ডিনোমিনেটেড। আমার এক্সপোর্ট হচ্ছে, যখন এক্সপোর্ট রপ্তানি উন্নয়ন ব্যুরো যখন হিসাব করে, তার হিসাব হচ্ছে টাকায়। তাহলে আপনি দেখেন আমি কোথায় থেকে কোথায় আসলাম। এই এখন দেখেন চীনের ইউয়ান ডিভেলপ করেছে। চীন আমাদের একটা বিরাট ট্রেডিং পার্টনার ইম্পোর্টের ক্ষেত্রে, সেটা সুযোগ নিচ্ছে কি ভারত। আপনি দেখেন ভারতে 67 রুপি টু $1 উইদিন এ উইক। রঘুরাম রাজন সুন্দর করে বলছে আমি মার্কেটকে অপারেট করতে দিতে চাই, আমি ইন্টারভেনশন করতে চাই না, এগুলো আপনাদের পত্র পত্রিকায় ছাপা হচ্ছে। কিন্তু ভারতীয় মুদ্রা আজকে কোথায় দাঁড়িয়ে আছে যখন আমরা কথা বলছি, আজকে থাইবাত কোথায় দাঁড়িয়ে আছে, আজকে মালয়েশিয়ান রিঙ্গিত কোথায় দাঁড়িয়ে আছে, আজকে চাইনিজ ইউয়ান কোথায় দাঁড়িয়ে আছে, আজকে ইন্দোনেশিয়ান রুপায়া কোথায় দাঁড়িয়ে আছে। আপনি যদি এটা বিবেচনায় না নেন, যদি বলেন আমরা এক্সটার্নাল শককে অ্যাবজর্ব করে ফেলবো, আমরা আরো এক্সটার্নালাইজ হব, রপ্তানি হবে আমার প্রধান চালিকা শক্তি, বেসরকারি খাত আমার প্রধান চালিকা শক্তি, এটা ডিসকানেক্টিং। আমরা যতই বলি না কেন, আমি বলেছি, আমি একটা লেখা লিখেছি, এটার পক্ষে বিপক্ষে থাকবেই যে ইম্পোর্ট কি দাম বেড়ে যায় কিনা। ইম্পোর্ট তো এমনিতে কমোডিটি প্রাইস ফল করেছে, 33% নেমে এসেছে কমোডিটি প্রাইস। আপনি যদি 2008-এর তুলনায় আজকের মূল কমোডিটি আমরা যেগুলো ইম্পোর্ট করি, ইনক্লুডিং কটন,
ইনক্লুডিং কটন যদি ইম্পোর্ট করি আমরা, তাহলে 33% নেমে আসছে। $100 জিনিস $33 এখন। তো এখানে আমাদের সাশ্রয় হবে। আমার মনে হয় যে বারবার আমি যেটা বলছি, একটা ইন্টিগ্রেটেড ওয়েতে চিন্তা ভাবনা যদি শুরু না করি, এই যে বিজিএম এর আপনি বলেন তাদের গার্মেন্টস পড়লি জায়গাটা দেওয়া হয়েছে, জায়গাটা ভরাট করবে কে, কারা আসবে, ফিনান্সিয়াল প্যাকেজিং কি হবে, জাইকা 100 কোটি টাকা দিল ইমিডিয়েট রেসপন্স টু এই যে রেট্রোফিটিং, এই যে প্রবলেম গার্মেন্টস সেক্টরে দিতে পারছে না টাকাটা। মাননীয় জাপানি রাষ্ট্রদূত এসে আনন্দের সাথে দিয়ে দিলেন, ছবি তোলা হলো, সমস্ত জায়গায় গেল, কমপ্লেক্স করে দেওয়া হলো যে যেটা ডিসবার্সমেন্ট এবং এটার ইন্টারেস্ট রেট যেটা দাঁড়িয়েছে এখন, যদিও 0.10 নিচ্ছে জাইকা 0.10, বাট এইটার ইন্টারেস্টে সবকিছু মিলে যেটা দাঁড়িয়েছে এখন, আমি তার থেকে কম দামে ওনাকে লোন দিতে রাজি আছি। আমি ওনাকে তার থেকে কম দামে লোন দিতে রাজি আছি। ওয়াই সামওয়ান উইল গো টু জাইকা ফান্ড নেওয়ার জন্য? সরি, এক্সপোর্ট সিনারিও, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এক্সপোর্ট যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আমাদের চলতি অর্থ বছরে, অর্থাৎ প্রথম মাসে আপনার 11.96% কিন্তু নেগেটিভ গ্রোথ সকল সেক্টরাল খাত মিলে, আর প্রায় 12%। আর আমরা যদি পোশাক বস্ত্র খাত যত কিছুই হোক না কেন ইন্টারন্যাশনাল ন্যাশনালি, তারপরেও কিন্তু একটা ছোট গ্রোথ ছিল 14-15-তে 3.some+%। সেটা কিন্তু এবার নেমে ওভেন আপনার 6 আর 7% and নিট 10%। অর্থাৎ আমাদের আবার যদি প্রতিযোগী দেশগুলো যদি নেগেটিভ প্রবৃদ্ধি থাকতো তাহলে কিন্তু আমাদের একটা সান্ত্বনা থাকতো, প্রত্যেকেরই কিন্তু সম্মানজনক এবং ডবল ডিজিট গ্রোথ। এই একটা জিনিস আমাদের 3টি মাস, এই 5 মাসও হয় নাই, আমরা একটা কন্টিনিউয়াস বড় রাজনৈতিক অস্থিরতা পাস করেছি, যে কারণে সরকার বাজেটে বেশ কিছু নীতি সহায়তা প্রণোদনা দিয়েছেন। শুধু তাই না, আমাদের দেশের যারা অনেক বড় বড় লোন নিয়েছেন তারা যাতে ঋণ খেলাপি না হন, দেশের অর্থনৈতিক যে ইনস্টিটিউশনগুলো যাতে দুর্বল না হন, সেজন্য 12 বছরের জন্য তাদেরকে টাইম বাড়িয়ে দেওয়া হচ্ছে। যদি তাই হয় তাহলে এই মুহূর্তে সকল রপ্তানিমুখী শিল্পের নানাবিধ চ্যালেঞ্জ আছে, তবে আমি মনে করি যে মূল চ্যালেঞ্জ যেটি হলো আমাদের প্রাইস সক্ষমতা, এবং প্রাইস সক্ষমতা যদি তাই হয় তাহলে আজকে দেখেন আমাদের ওয়েজ, ইউটিলিটিস বিল, ব্যাংক ইন্টারেস্ট সহ আদার কস্টগুলো বেড়েছে। ইউরো ডিভ্যালু করেছে, কানাডিয়ান ডলার ডিভ্যালু করেছে, রুবেল ডিভ্যালু করেছে। শুধু তাই না, আমাদের আন্তর্জাতিকভাবে 1 ব্যারেল তেলের দাম $114 থেকে, যদি ইফ আই এম নট রং, $57 আর $56 এর কমেছে, হয়তো আরো কমেছে, আমি হয়তো জানি না, $40। তার মানে আমার লেটেস্ট ইটা নাই, তাহলে এত কমেছে। আমাদের প্রতিযোগী দেশগুলো কিন্তু একাধিকবার তারা রিভিউ করেছে, দাম কমিয়েছে এবং আরো কমাতে চেষ্টা করছে। রিসেন্টলি আমি যেটা দেখেছি, যেটা মামুন ভাই বলেছেন, আমি আর ওই জিনিসটা বলছি না, চায়না তার রপ্তানিমুখী শিল্পের সক্ষমতা বৃদ্ধির জন্য অবমূল্যায়ন করেছে। আমার কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রি রপ্তানির যে ভালো অবস্থা আছে তার ইন্ডিকেটর একটা, আপনার রপ্তানির গ্রোথ। আমার এখানে পলিটিক্স করবে না, হ্যাঁ, এটা হলো মাইনাস। তা মাইনাসে যদি হয়, আজকে তেলের দামই যদি কমে, আর সক্ষমতা যদি আমার মূল চ্যালেঞ্জ হয়, আর আমার যদি বিদ্যুৎ এবং জ্বালানি খাতের উৎপাদন খরচ কম থাকে, তাহলে জ্বালানি খাতের গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানো আমি মনে করি কোনো সময় উপযুক্ত নয়। ধন্যবাদ। আমরা একটা বিরতি থেকে ফিরে আসি। দর্শক দেখছেন গোল টেবিল, আরো একটা বিরতি, সঙ্গে থাকুন।